সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনেক দিন তোমাদের সাথে দেখা হয় না। এই বৈশ্বিক মহামারীতে আশা করি তোমরা তোমাদের পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে যাচ্ছ। আজকে তোমাদের আমি দ্বিতীয় বর্ষের যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। তাহলে আমরা শুরুতেই চলে যাই। যৌক্তিক সংজ্ঞা কী? যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কি? কোনো পদের পূর্ণ জাত্যার্থের সুস্পষ্ট বর্ণনা করাকে বলা হয় যৌক্তিক সংজ্ঞা। আমরা তাহলে যৌক্তিক সংজ্ঞাটা কি? যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কোনো পদের সুস্পষ্ট বর্ণনা করাকে হয়, কোনো পদের জাত্যার্থে সুস্পষ্ট বর্ণনা করাকে বলা হয় যৌক্তিক সংজ্ঞা। আমরা যখন কোনো পদ নিয়ে আলোচনা করতে যাই, আমরা একটু লক্ষ্য করলে দেখব যে অনেকে যৌক্তিক সংজ্ঞা দিতে গিয়ে একটু বিস্তৃত আলোচনা করে ফেলে। যদি কেউ এটা করে ফেলে তখন সেটাকে আর যৌক্তিক সংজ্ঞা বলা হবে না, সেটাকে বলা হবে বর্ণনা। সেটাকে আমরা কি বলবো? বর্ণনা। অর্থাৎ কিছু গুণ আছে, যে জাত্যার্থের কিছু গুণ আছে, সেটা হচ্ছে উপলক্ষণ, অবান্তর লক্ষণ। এগুলো যদি আমরা আমাদের আলোচনায় নিয়ে আসি তখন সেটা আর সংজ্ঞা থাকবে না, সেটা হয়ে যাবে বর্ণনা। তাহলে যৌক্তিক সংজ্ঞা কি? যৌক্তিক সংজ্ঞা হচ্ছে জাত্যার্থের সুস্পষ্ট বর্ণনা। তাহলে জাত্যার্থে আসলে কোনগুলো নিয়ে আলোচনা করে? জাত্যার্থ সবসময় আলোচনা করে সাধারণ ও মৌলিক গুণগুলো নিয়ে। তাহলে জাত্যার্থ যদি সাধারণ ও মৌলিক গুণগুলো নিয়ে আলোচনা করে, একটি পদের মধ্যে এই সাধারণ ও মৌলিক গুণের বাইরে কিন্তু অনেক গুণ থেকে যায় বা অনেক গুণ আছে। যখন এই সাধারণ ও মৌলিক গুণগুলোর বাইরে অন্য অন্য গুণগুলো নিয়ে আলোচনা করা হবে তখন সেটা হয়ে যাবে বর্ণনা। তাহলে আমরা একটু আলোচনা করি যে যৌক্তিক সংজ্ঞা কী আর বর্ণনা কী। যৌক্তিক সংজ্ঞা হচ্ছে জাত্যার্থের পূর্ণ বর্ণনা, আর জাত্যার্থের কিছু গুণ হচ্ছে উপলক্ষণ, অবান্তর লক্ষণ। এটাকে আলোচনা করাকে আমরাই বলবো বর্ণনা। তাহলে আমরা একটু দেখি যে সংজ্ঞা ও বর্ণনার মধ্যে আসলে সম্পর্কটা কী। তাহলে আবার সংজ্ঞা বর্ণনার মধ্যে সম্পর্কটা হচ্ছে এই যে সংজ্ঞায় পদের পূর্ণ জাত্যার্থের উল্লেখ করতে হবে। অর্থাৎ একটি জাত্যার্থের পূর্ণ অংশটাকে সংজ্ঞায় উল্লেখ করতে হবে। কিন্তু বর্ণনায় আমরা কি করতে পারি? কখনো উপলক্ষণ, কখনো লক্ষণ, কখনো অবান্তর লক্ষণ, আবার কখনো বা জাত্যার্থের অংশ বিশেষ নিয়েও আলোচনা করতে পারি। তাহলে আমি কি বললাম? আমরা বললাম যে যৌক্তিক সংজ্ঞা হচ্ছে জাত্যার্থের সুস্পষ্ট বর্ণনা, কিন্তু বর্ণনায় আমরা জাত্যার্থের কিছু গুণ থাকে, লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। তো এর যে কোনো একটা অংশ নিয়ে আমরা বর্ণনা আলোচনা করতে পারি, বা আংশিক কোনো বিষয় নিয়ে, জাত্যার্থের কোনো আংশিক বিষয় নিয়েও বর্ণনায় আলোচনা করতে পারি। 2 নম্বর দেখব হচ্ছে আমরা সংজ্ঞা মূলত কিছু নিয়ম কানুনের উপর নির্ভরশীল। অর্থাৎ সংজ্ঞার কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে যার বাইরে আমরা কখনোই সংজ্ঞা নিয়ে আলোচনা করতে পারবো না। আমরা সংজ্ঞার ব্যাখ্যা করতে গিয়ে অবশ্যই আমাদেরকে সংজ্ঞার নিয়মের মধ্যেই থাকতে হবে। কিন্তু বর্ণনায় আমরা কি করতে পারি? বর্ণনায় আমরা আমাদের মনের ভাব, বর্ণনা হচ্ছে এমন একটা ব্যাপার যে ব্যক্তি বর্ণনা করবে এটা অনেকটা তার মনোভাবের উপর নির্ভর করবে সে এটাকে কিভাবে বর্ণনা করবে। অর্থাৎ বর্ণনার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, এটি ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। সংজ্ঞার মূল্য সবসময় সমান। যেহেতু সংজ্ঞার কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে, তাই সংজ্ঞার মূল্য সবসময় সমান। বিবৃত, কিন্তু বর্ণনার মূল্য সবসময় সমান নয়। বিবৃত গুণগুলো যত বেশি গুরুত্বপূর্ণ হবে, বর্ণনার ক্ষেত্রে তত বেশি গুরুত্ব বা মূল্যবান হবে। আবার বলি 3 নম্বর পয়েন্টটা, যে সংজ্ঞার মূল্য সবসময় সমান। যেহেতু তার নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে এবং সেই নিয়ম কানুনের বাইরে আলোচনা করে না, তাই সংজ্ঞায় সবসময় গুরুত্ব একই রকম। কিন্তু বর্ণনায় গুরুত্বপূর্ণ বিষয় যত বেশি আলোচনা করা হবে, সেই বর্ণনা তত বেশি মূল্যবান বা গুরুত্বপূর্ণ হবে। আমরা সংজ্ঞায় কি করি?
জাতির সংজ্ঞা দিই। আমরা কি করি? জাতির সংজ্ঞা দেই আর বস্তুর বর্ণনা দেই। আমরা জাতিবাচক পদের সংজ্ঞা দেই আর বস্তুর বর্ণনা দেই। কেবলমাত্র জাতিবাচক পদেরই সংজ্ঞা দান সম্ভব, বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর কোনো সংজ্ঞা হয় না। একটু খেয়াল করো, দেখো একটা গুরুত্বপূর্ণ কথা, কেবলমাত্র জাতিবাচক পদেরই সংজ্ঞা হয়, বস্তুবাচক বা ব্যক্তিবাচক পদের সংজ্ঞা হয় না, হয় হচ্ছে বর্ণনা। বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর মধ্যে যে বিশেষ বিশেষ গুণ বর্তমান থাকে সেগুলো কেবল বর্ণনার মাধ্যমেই প্রকাশ করা যায়। আর সংজ্ঞার মাধ্যমে প্রকাশ করতে হয় জাতিবাচক পদের গুণ। সংজ্ঞায় কোন পদের গুণ দেওয়া হয়? সংজ্ঞায় আমরা জাতির সংজ্ঞা দেই, বস্তুর বর্ণনা দিই। কেবলমাত্র জাতিবাচক পদেরই সংজ্ঞাদান সম্ভব, বিশিষ্ট ব্যক্তি ও বস্তুর বর্ণনা দেওয়া হয়। 5 নম্বরে দেখব আমরা সংজ্ঞা হলো কেবলমাত্র জাত্যার্থের প্রকাশ। সংজ্ঞা কিসের প্রকাশ? কেবলমাত্র জাত্যার্থের প্রকাশ। যে সমস্ত পদের কোনো জাত্যার্থের নেই সে সমস্ত পদের সংজ্ঞাদানও সম্ভব নয়। ওই সকল ক্ষেত্রে সংজ্ঞার পরিবর্তে আমরা কি করি? বর্ণনার আশ্রয় নিই। একটু খেয়াল করে শোনো আবার কি বলেছি, সংজ্ঞা কেবলমাত্র জাতিবাচক পদেরই সংজ্ঞাদান সম্ভব, অর্থাৎ জাত্যার্থের প্রকাশ। সংজ্ঞা কিসের প্রকাশ? জাত্যার্থের প্রকাশ। যে সমস্ত বস্তুর জাত্যার্থ নেই সেই সমস্ত বস্তুর সংজ্ঞা দেওয়া সম্ভব নয়, সেই সব বস্তুর কী করতে হবে? বর্ণনা করতে হবে। 6 নম্বরে দেখব আমরা সংজ্ঞা হচ্ছে একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া, যেহেতু কিছু নির্দিষ্ট নিয়মের মধ্যে বর্তমান, তাই সংজ্ঞা কী হচ্ছে? সংজ্ঞা হচ্ছে একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া আর বর্ণনা হচ্ছে একটি লৌকিক প্রক্রিয়া। এরপরে আমরা চলে যাব সংজ্ঞার নিয়মাবলীতে। এক নম্বর নিয়ম। সংজ্ঞায় কয়েকটা নিয়ম আছে, তার মধ্যে আজকে আমি প্রথমে 1 নম্বর নিয়ম দিয়ে শুরু করব। সেটা হচ্ছে 1 নম্বর নিয়ম। 1 নম্বর নিয়ম হচ্ছে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের পূর্ণ জাত্যার্থের উল্লেখ করতে হবে, তার চেয়েও বেশিও নয় কমও নয়। আবার বলি, খেয়াল করে শোনো, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের পূর্ণ জাত্যার্থের উল্লেখ করতে হবে, তার চেয়ে কমও নয় বেশিও নয়। যদি বেশিও হয় তাহলে বাহুল্য দোষে দুষ্ট হবে, যদি কম হয় তাহলে বাহুল্য দোষে দুষ্ট হবে। আমরা একটু দেখি কীরকম হবে সংজ্ঞা। যদি সংজ্ঞায় যতটুকু জাত্যার্থের উল্লেখ থাকবে তার চেয়ে বেশি হয় তাহলে সেই সংজ্ঞাটা হবে ত্রুটিপূর্ণ সংজ্ঞা। সে সমস্ত ক্ষেত্রে আমরা একটু দেখি, হবে বাহুল্য সংজ্ঞা, আপতিক সংজ্ঞা, অব্যাপক সংজ্ঞা, আমি কি বলেছি যে সংজ্ঞার 1 নম্বর হচ্ছে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ জাত্যার্থের উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশিও নয় কমও নয়। যদি বেশি হয় বা কম হয় তাহলে যে ত্রুটিপূর্ণ সংজ্ঞার উৎপত্তি হবে সেগুলো হচ্ছে বাহুল্য সংজ্ঞা, আপতিক সংজ্ঞা, অব্যাপক সংজ্ঞা, অতিব্যাপক সংজ্ঞা। দেখি আমরা কীরকম ব্যাপারটা একটু বুঝিয়ে বলি তোমাদেরকে, যে কোনো পদের সংজ্ঞায় যদি পদটির প্রকৃত জাতি থেকে অতিরিক্ত গুণের উল্লেখ থাকে আর ওই অতিরিক্ত গুণটি যদি হয় পদের উপলক্ষণ, আবার বলি খেয়াল করেছো,
বাহুল্য সংজ্ঞায় আমি সংজ্ঞার 1 নম্বর নিয়মে কি বলেছি, আমি 1 নম্বর নিয়মে বলেছি সংজ্ঞায় যাত্রার্থের পূর্ণ বর্ণনা করতে হবে, কমও না বেশিও না। যদি আমরা বেশি বর্ণনা করে ফেলি, আমরা সংজ্ঞায় যদি যাত্রার্থ থেকে একটু বেশি বলে ফেলি এবং সেই অতিরিক্ত গুণটুক, যাত্রার্থ মানে কি, যাত্রার্থ মানে হচ্ছে পদের গুণের দিক, তাহলে আমরা যখন সংজ্ঞা দিব এবং যাত্রার্থের যদি অতিরিক্ত কোনো গুণকে আমরা সংজ্ঞায় ব্যবহার করে থাকি, তাহলে যে ত্রুটিপূর্ণ সংজ্ঞাটা হবে সেটা হচ্ছে বাহুল্য সংজ্ঞা। আর কোন গুণটার অতিরিক্ত, যদি সেই অতিরিক্ত গুণটা হয় উপলক্ষণ। একটু খেয়াল করে শোনো যে আমরা কি বলেছি, সংজ্ঞায় সম্পূর্ণ যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ যাত্রার্থের উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশিও নয় কমও নয়। যদি আমরা বেশি গুণের উল্লেখ করে থাকি আর সেই বেশি গুণটা যদি হয়ে থাকে উপলক্ষণ, তাহলে যে সংজ্ঞার উৎপত্তি হবে সেটাকে বলা হয় বাহুল্য সংজ্ঞা। কি বলেছি যে সংজ্ঞায় যদি অতিরিক্ত গুণের উল্লেখ করে থাকি এবং সেই অতিরিক্ত গুণটা যদি হয় উপলক্ষণ, তাহলে যে ত্রুটিপূর্ণ সংজ্ঞার উৎপত্তি হবে সেটা হচ্ছে, তাকে আমরা বলবো বাহুল্য সংজ্ঞা। যেমন দেখি একটা উদাহরণ দিয়ে যদি বলি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দেখো একটু খেয়াল করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এখানে ত্রুটিটা কোথায়। আমরা জানি মানুষ পদের যাত্রার্থ হচ্ছে বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি, তাহলে আমাদের অতিরিক্ত গুণ কোনটা? আমাদের অতিরিক্ত গুণটা হচ্ছে মরণশীল, তাই তো? আমাদের সংজ্ঞার 1 নম্বর নিয়ম অনুসারে যাত্রার্থের কোনো গুণের ঠিক যতটুকু চাইবে সম্পূর্ণ যাত্রার্থের উল্লেখ করতে হবে, অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করা যাবে না, আবার তার চেয়ে কম উল্লেখ করা যাবে না। তাহলে আমাদের মানুষ পদের যাত্রার্থ কি? বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি। অতিরিক্ত গুণ কোনটা দেখি তো আমরা একটু খেয়াল করে। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব, তাহলে অতিরিক্ত গুণটা হচ্ছে মরণশীল। আর এটা কোন ধরনের গুণ? এটা কোন ধরনের গুণ? এটা হচ্ছে উপলক্ষণ। এটা কোন ধরনের গুণ? এটা হচ্ছে উপলক্ষণ। এটা হচ্ছে উপলক্ষণ। তাহলে এই উপলক্ষণটা যদি থাকে তাহলে তাকে আমরা বলবো বাহুল্য সংজ্ঞা। এরপরে চলে যাব আপতিক সংজ্ঞায়। আপতিক সংজ্ঞায় যদি এই অতিরিক্ত গুণটি হয় অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, এতক্ষণ আমরা কি বলেছি যে অতিরিক্ত গুণটি যদি হয় উপলক্ষণ তাহলে হবে বাহুল্য সংজ্ঞা। আর আপতিক সংজ্ঞায় আমরা গিয়ে দেখব এই অতিরিক্ত গুণটি যদি হয় অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এই অতিরিক্ত গুণটি যদি হয় অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, তখন সেটা হবে আপতিক সংজ্ঞা। একটা উদাহরণ দিলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যদি বলা হয় মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ জীব, দেখো আমি কি বলেছি, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ জীব। এই যে দ্বিপদ, এই দ্বিপদ পদটাই হচ্ছে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাহলে যাত্রার্থের এই অতিরিক্ত গুণটি হচ্ছে কি? দ্বিপদ। তাহলে এই কোনো পদে যদি এই অতিরিক্ত গুণের উল্লেখ থাকে আর সেটা যদি হয় অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, তাহলে যে ত্রুটিপূর্ণ সংজ্ঞার উৎপত্তি হবে সেটা হচ্ছে আপতিক সংজ্ঞা। এরপরে আসি অব্যাপক সংজ্ঞা। এই অব্যাপক সংজ্ঞায় যদি হয় বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আমরা আপতিকে দেখেছি কি? অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আমরা বাহুল্য সংজ্ঞায় দেখেছি উপলক্ষণ। বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কি দেখেছি? বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। উদাহরণ হিসেবে বলতে পারি যে মানুষ হয় একটি বুদ্ধিবৃত্তি সম্পন্ন
ফর্সা জীব। কি বলেছি? বলেছি ফর্সা জীব। তাহলে এটা কি? এটা হচ্ছে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। দ্বিপদ হচ্ছে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ফর্সা জীব হচ্ছে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাহলে কি? এরপরে দেখব অতিব্যাপক। অতিব্যাপক সংজ্ঞা হচ্ছে একটা মজার ব্যাপার। এতক্ষণ আমরা যে তিনটে সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম, বাহুল্য সংজ্ঞা, আপতিক সংজ্ঞা, অব্যাপক সংজ্ঞা, এই তিনটা হচ্ছে যাত্রার্থের অতিরিক্ত গুণের উল্লেখ করার ফলে যে ত্রুটিটা হয়েছে সেটা হচ্ছে বাহুল্য সংজ্ঞা, আপতিক সংজ্ঞা, অব্যাপক সংজ্ঞা। কিন্তু অতিব্যাপক সংজ্ঞা হচ্ছে কি? যাত্রার্থের গুণের বেশি হতে পারবে না, কম হতে পারবে না, তাই তো? আমাদের নিয়ম অনুসারে বলে যাত্রার্থের সম্পূর্ণ যাত্রার্থে উল্লেখ করতে হবে, তার কমও না বেশিও না। কিন্তু এখানে কি হয়েছে? কম হয়ে গেছে। তাই কম হয়ে যাওয়ার ফলে যে ত্রুটিপূর্ণ সংজ্ঞার উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে অতিব্যাপক সংজ্ঞা। দেখো, আমরা যদি উদাহরণ দিয়ে বলি যে মানুষ হয় একটি জীব। তোমরা বলো তো এখানে কোনটা, কোন শব্দটা, কোন গুণটা উল্লেখ করা হয়নি? একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবে এখানে কোন গুণটা উল্লেখ করা হয়নি। এখানে উল্লেখ করা হয়নি বুদ্ধি। এখানে কোন গুণটা উল্লেখ করা হয়নি? বুদ্ধি গুণের উল্লেখ করা হয়নি। আর মানুষ পদের মৌলিক গুণ কি কি? বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি। এখানে মানুষ হয় একটি জীব। তার মানে আমাদের নিয়ম অনুসারে সংজ্ঞার যাত্রার্থের পূর্ণ যাত্রার্থে উল্লেখ করতে হবে, কোনো অতিরিক্ত গুণের উল্লেখ করা যাবে না, বা গুণ যা আছে তার থেকে কমও উল্লেখ করা যাবে না। যদি অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় তাহলে যে যে ত্রুটিপূর্ণ সংজ্ঞার উৎপন্ন হবে, উপলক্ষণ গুণে উল্লেখ করলে বাহুল্য সংজ্ঞা, অবিচ্ছেদ অবান্তর লক্ষণ গুণে উল্লেখ করলে আপতিক সংজ্ঞা, বিচ্ছেদ অবান্তর লক্ষণ উল্লেখ করলে অব্যাপক সংজ্ঞা, আর যদি কোনো গুণের কম উল্লেখ করা হয় তাহলে অতিব্যাপক সংজ্ঞা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি পরবর্তী ক্লাসে সংজ্ঞার বাকি নিয়মগুলো আলোচনা করে দিব। তাহলে সংজ্ঞা কাকে বলে? সংজ্ঞা হচ্ছে যাত্রার্থের পূর্ণ বর্ণনা। এই সংজ্ঞা যখন যাত্রার্থের বাইরে অতিরিক্ত গুণে উল্লেখ করা হবে তখন সেটা সংজ্ঞা না হয়ে হবে সেটা বর্ণনা। আর সংজ্ঞার কিছু নিয়ম আছে, তার মধ্যে 1 নম্বর নিয়ম হচ্ছে সংজ্ঞার যাত্রার্থের সম্পূর্ণ যাত্রার্থ থেকে উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশিও নয় কমও নয়। বেশি হলে কিছু ত্রুটিপূর্ণ সংজ্ঞার উৎপন্ন হবে, কম হলে কিছু ত্রুটিপূর্ণ সংজ্ঞার উৎপত্তি হবে। আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলো।